স্বাগতম সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যেটি রয়েছে বাজার। হ্যাঁ বন্ধুরা, বাজার। আমরা স্বাভাবিকভাবে বাজার শব্দটার সঙ্গে সবাই পরিচিত, তাই না? বাট যদি আমরা চিন্তা করে দেখি যে আমরা যে বাজার বলে পরিচিত যে শব্দগুলোকে, অর্থনীতিতে কিন্তু আমরা সেটাকে বাজার বলছি না। অর্থাৎ একটা জায়গা যেখানে যাব, খরচ করব, চলে আসব, এটাকে মূলত আমরা বাজার বলে থাকি। কিন্তু অর্থনীতি ভাষায় সেটা বাজার নয়। তাহলে অর্থনীতির ভাষায় বাজারটা কি? বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে বাজারটাকে সংজ্ঞায়িত করেছেন। তো চলো আমরা দেখে নেই কয়েকজন অর্থনীতিবিদের বাজার সম্পর্কে কি মতবাদ। সর্বপ্রথম আসি অর্থনীতিবিদ কুর্ণ। অর্থনীতিবিদ কুর্ণ বলছেন যে অর্থনীতিবিদগণ বাজার শব্দের দ্বারা দ্রব্য সামগ্রীর ক্রয় বিক্রয়ের কোনো নির্দিষ্ট স্থানকে বোঝান না। তাহলে আমরা কি বুঝলাম? কুর্ণ অর্থনীতিবিদ যিনি কুর্ণ, তিনি বলছেন যে আমরা অর্থনীতিবিদরা কখনো বাজার বলতে নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝাই না, বরং যে কোনো অঞ্চলের সামগ্রিক যে কোনো সমগ্র যেটা আছে একটা অঞ্চলে, সেই অঞ্চলের সমগ্রটিকে বোঝান। অর্থাৎ পুরো বন্দর বা পুরো দিনাজপুর, এরকম পুরো ঢাকা শহরটা, এটা একটা হচ্ছে বাজার, বা পুরো বাংলাদেশ এটা একটা বাজার, ঠিক আছে? এবং তিনি আরো বললেন যেখানে ক্রেতা ও বিক্রেতারা অবাধ যোগাযোগের মাধ্যমে দ্রব্য সামগ্রীর দাম সহজে এবং দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখায়। অর্থাৎ আমরা কি বলছি? ক্রেতা ও বিক্রেতারা কি করবে? দ্রব্য সামগ্রীর দাম সমান করে দিবে, ঠিক আছে? আমরা যদি দেখে থাকি বিশ্বে যখন আমাদের বড় বড় দেশগুলো অর্থনীতি নিয়ে আলোচনা করে, বা বড় বড় কোম্পানিগুলো যখন একটা দেশে বিনিয়োগের চিন্তা ভাবনা করে, তারা কিন্তু এটা বলে যে এই দেশের বাজারটা আমাদের জন্য খুব লাভজনক, বা এই দেশের বাজারটা আমাদের বিজনেসের জন্য অনেক অনুকূল। তার মানে কি বোঝাচ্ছে? পুরো দেশের সিচুয়েশনটাকে তারা বোঝাচ্ছে, পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকা না যে এতটুকুর মধ্যে আমি এটা বিক্রি করবো, এটাকে অর্থনীতিবিদরা বাজার বলছেন না। তো এটা ছিল অর্থনীতিবিদ কুর্ণের ব্যাখ্যা। এবার আসো অধ্যাপক চ্যাপম্যান কি বলেছেন। অধ্যাপক চ্যাপম্যানের মতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। তার মানে কি? যে জায়গায় যে আমরা একটা দ্রব্যকে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দামাদামি হবে, অর্থাৎ ক্রেতা বলবে একটা, বিক্রেতা বলবে আরেকটা, এভাবে দামাদামি পরে বিক্রয় হবে দ্রব্যটা, সেটাকে বলতেছি আমরা বাজার, ঠিক আছে? এরপর আসো অধ্যাপক ডমিনিক স্যালভেটর। অধ্যাপক ডমিনিক স্যালভেটরের মধ্যে বাজার হচ্ছে এরূপ এক বা একাধিক অঞ্চল যেখানে ক্রেতা এবং বিক্রেতার দ্রব্য, সেবা ও সম্পদের ক্রয় বিক্রয় হয়, ঠিক আছে? তার মানে এখানে দ্রব্য বিক্রয় হতে পারে, সেবা বিক্রয় হতে পারে, সম্পদ বিক্রয় হতে পারে। এটা এক বা একাধিক অঞ্চল, ঠিক আছে? আমরা মাঝে মধ্যে এভাবে দেখি যে পুরো এশিয়া অঞ্চলের বাজারটাকে তারা বাজার বলছে, আফ্রিকার বাজার বলা হচ্ছে, যে আফ্রিকা মহাদেশের অর্থনৈতিক অবস্থাতে কি কি জিনিস বিক্রি করা সম্ভব, বা ওখানে কি কি জিনিস ক্রয় করলে অন্যান্য দেশ লাভবান হবে। এভাবে আমরা বাজারটাকে সংজ্ঞায়িত করছি, ঠিক আছে? তাহলে এবার আসো অধ্যাপক পি.এস. স্যামুয়েলস কি বলছেন। অধ্যাপক পি.এল. স্যামুয়েলস বলছেন যে বাজার হলো কোনো দ্রব্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ একজন দাম করবে, একজন দাম কমাবে, এরকম দামাদামি চলবে। দ্রব্যটির দাম ও পরিমাণ নির্ধারণের একটি কৌশল। তার মানে বাজার বলতে আমরা বুঝতেছি যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে দামাদামি ঘটনাটা ঘটবে, সেটাকে বলতেছি আমরা বাজার, ঠিক আছে? তাহলে বাজার বলতে তোমরা যদি দেখো বন্ধুরা, যে যতগুলো বিজ্ঞানীর মতবাদগুলো বলা হলো, এই প্রতিটা মতবাদই কিন্তু তারা বারবার করে বলছে যে বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থান নয়, এটা আসলে হচ্ছে কি এমন একটা পরিবেশ বা এমন একটা সিচুয়েশন যেখানে তারা পণ্যের দামাদামি করতে পারবে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দামাদামি হবে, সেটাই হচ্ছে বাজার। তো বাজারের বৈশিষ্ট্য কেমন হতে পারে? তাহলে আমরা একটু দেখি বাজারের বৈশিষ্ট্য কি। এক নম্বর বৈশিষ্ট্য হতে হবে যেখানে ক্রেতা বিক্রেতা উপস্থিতিটা অবশ্যম্ভারী, অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতাকে থাকতেই হবে। একজন ক্রেতা আর একজন বিক্রেতা না হলে কখনো একটা বাজার সৃষ্টি হবে না। দুই নম্বর আমাদের যে বৈশিষ্ট্য হবে সেটা হচ্ছে যে ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক পণ্য থাকতে হবে। একটা পণ্য থাকতে পারে, একাধিক পণ্য থাকতে পারে। অর্থাৎ আমরা যদি চাই এই দোকান থেকে না নিয়ে অন্য দোকান থেকে পণ্য নিব, বা এই পণ্যটা ধরো একই কোম্পানির একটা পণ্য আছে, অন্য একটা কোম্পানির একটা পণ্য আছে, দুটো হয়তো সেম জিনিস, তাহলে কোনটা নিব না নিব সেটা আমাদের ব্যক্তিগত ধারণা, ঠিক আছে, বা আমাদের ব্যক্তিগত মতামত। তো এরকম একটা সুবিধা থাকতে হবে যে একাধিক পণ্য থাকতে পারে, অথবা একটা পণ্য যদি শুধু থাকে যে ওটাই নিতে হবে, অন্য কিছু নেই। অনেক সময় আমরা বাজার করতে গেলে এটা হয়, তাই না, যে আমরা যেটা কিনতে গেছি ওটা শুধুমাত্র এক পিস আছে আর কোনো দোকানেও নেই,
সেটাকেও আমরা বাজার বলবো যদি এরকম সিচুয়েশন থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নির্দিষ্ট একটা দামে ক্রয় বিক্রয় হতে হবে, এমন না যে কোনো অনির্দিষ্ট দাম, অর্থাৎ আজকে একটা পণ্য তোমার কাছে এত দামে বিক্রি করা হলো, আরেকজনের কাছে এত দামে বিক্রয় করা হলো, এটাকে বাজার বলবো না। যতগুলো পণ্য আছে একই জাতীয় সবগুলোর দাম হবে একটা নির্দিষ্ট, ঠিক আছে। আবার এমন হতে পারে না যে দিয়ে দিলাম তারপর যখন খুশি তেমন আমি দাম নিব, ঠিক আছে। তাহলে আমার দামটাকে ফিক্সড করে নিতে হবে, তারপর পণ্যটা বিক্রয় করতে হবে। এরপরে আসো বাজারের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবশ্যই প্রতিযোগিতা থাকতে হবে এবং প্রতিযোগিতাবিহীন দ্রব্য ক্রয় বিক্রয় হতে পারে। তার মানে অবাধ প্রতিযোগিতা থাকতে পারে, আবার প্রতিযোগিতাবিহীনও হতে পারে। অর্থাৎ মূল্য ফিক্সড করে দেওয়া থাকতে পারে যে এত টাকা মূল্য, তোমরা আসে কিনলে কিনো, না কিনলে নেই। অথবা ফিক্সড মূল্য না থেকে ওই মূল্যটা আমাদেরকে দামাদামি করতে বলতে পারে, এরা বলবে এত টাকা, ওরা বলবে এত টাকা, ঠিক আছে। এই যে একটা দামাদামি হবে, এভাবে এটা হচ্ছে একটা বাজারের বৈশিষ্ট্য। এরপরের বৈশিষ্ট্যটা হবে বাজারের যে বিভিন্ন শ্রেণীবিভাগ থাকার কারণে বিভিন্ন রকম বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে দ্রব্য ক্রয় বিক্রয় হবে। অর্থাৎ বিভিন্ন যে শ্রেণীবিভাগ থাকবে, অর্থাৎ একটা পণ্য হয়তো লো কোয়ালিটির, একটা পণ্য মিডিয়াম কোয়ালিটির, আরেকটা পণ্য হবে হাই কোয়ালিটির, ফলে তিনটার দাম হবে 3 রকম। এইরকম দ্রব্যের ক্রয় বিক্রয় ঘটবে বাজারের মধ্যে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে একটা বাজারের বৈশিষ্ট্য। তাহলে বাজারের বৈশিষ্ট্য আমরা কি কি দেখলাম? আমাদের ক্রেতা বিক্রেতা থাকতে হবে, ক্রয় বিক্রয়ের জন্য দামাদামি করতে হবে এবং এখানে একটা প্রতিযোগিতা থাকতে হবে, তাই না? আচ্ছা, এবার আসো বাজারের শ্রেণী বিভাগ। বাজারকে আমরা কতভাবে শ্রেণী বিভাগ করতে পারি। এখন দেখো বাজারকে যে আমরা শ্রেণী বিভাগ করব, এই বাজারকে মূলত শ্রেণী বিভাগ করা যায় স্থানকালের ভিত্তিতে, ঠিক আছে। এরপর হচ্ছে পরিধির ভিত্তিতে এবং ক্রেতা বিক্রেতার প্রতিযোগিতার ভিত্তিতে। এই 3টা ভিত্তিতে মূলত আমরা বাজারকে শ্রেণীবিভাগ করতে পারি। তাহলে প্রথমটা কি বললাম? স্থানকাল, ঠিক আছে। স্থানকালের ভিত্তিতে করতে পারি। এরপর কিসের ভিত্তিতে করতে পারি? পরিধি, অর্থাৎ কত এলাকা, কোন এলাকা জুড়ে করতেছি সেই এলাকার উপর ডিপেন্ড করছে এবং নির্ভর করছে ক্রেতা বিক্রেতার প্রতিযোগিতা, অর্থাৎ ক্রেতা বিক্রেতা কিভাবে প্রতিযোগিতা করতে পারছে তার ভিত্তিতে বাজারকে প্রকারভেদ করা হয়ে থাকে। তাহলে প্রথম প্রকারভেদটা আসো বন্ধুরা, স্থানকাল। এই স্থান এবং কালের ভিত্তিতে আমরা যে বাজারের প্রকারভেদ করছি, এই প্রকারভেদটা মূলত হচ্ছে স্থানকালের ভিত্তিতে 4 প্রকার। একটা হচ্ছে অতি স্বল্পকালীন, মানে খুবই অল্প সময়ের জন্য যে বাজারটা, সেটাকে বলবো অতি স্বল্পকালীন বাজার। আর একটা হবে স্বল্পকালীন বাজার, অর্থাৎ সামান্য কিছু সময় ধরে। সেটা ধরো যে অতি অল্পকালীনটা যদি হয় 1 ঘন্টার জন্য বা 1 দিনের জন্য, স্বল্পকালীনটা হবে কি 1 সপ্তাহের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে কি দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার মানে বুঝতেই পারতেছো যেখানে আমাদের একটা দীর্ঘ সময় ধরে কেনা বেচা চলে। যেমন আমরা যে বলে থাকি যে কোনো একটা দোকানের কথা যদি বলে থাকো, সেখানে অলওয়েজ বেচা কেনা হচ্ছে, তাই না? এটা হচ্ছে একটা দীর্ঘকালীন বাজার। আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন, অর্থাৎ এটা একটা লম্বা টাইম, মানে এর কখন শেষ হবে আমরা নিজেও জানি না, এরকম একটা লম্বা টাইম যদি কোনো বাজার হয় সেটাকে বলবো আমরা অতি দীর্ঘকালীন। তাহলে কাল এবং স্থানের ভিত্তিতে আমরা বাজারকে কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। একটা হচ্ছে অতি অল্প সময়, যেটা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিনের জন্য বাজারটা হচ্ছে। একটা হচ্ছে স্বল্পকালীন বাজার, অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস 2 মাসের জন্য যে বাজারটা হচ্ছে। আর একটা হচ্ছে দীর্ঘকালীন, হয়তো 2-3 বছর ধরে এই বাজারটা চলছে। আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন, হয়তো কয়েক বছর ধরে বাজারটা চলছে বা 1 যুগ 2 যুগ বাজারটা চলছে। এরকম আমরা স্থান ও কালের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করছি। এরপর দ্বিতীয় ভাগ, যেটা দ্বিতীয় ভাগে আমরা বলেছিলাম যে আয়তন বা পরিধি অনুসারে, তাই তো? আয়তন বা পরিধি। এই আয়তন বা পরিধি মানে বুঝতেই পারতেছো একটা নির্দিষ্ট এলাকার কথা বলা হচ্ছে যে কতটুকু এলাকা নিয়ে। হ্যাঁ, এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি আয়তন বা পরিধি অনুসারে বাজারকে। একটা হচ্ছে যে স্থানীয় বাজার, অর্থাৎ যেমন ধরো আমরা যদি বলি যে দিনাজপুর শহরের মধ্যে বা ঢাকা শহরের মধ্যে যে বাজারটা, সেটা হচ্ছে স্থানীয় বাজার। এরপর হচ্ছে জাতীয় বাজার, অর্থাৎ পুরো দেশের মধ্যে, পুরো দেশকে একটা বাজার হিসেবে যদি আমি কল্পনা করি, এটা হচ্ছে আমার জাতীয় বাজার। এরপর হচ্ছে আন্তর্জাতিক বাজার, তার মানে কি এক দেশের সঙ্গে অন্য দেশের পণ্য আদান প্রদান বা ক্রয় বিক্রয়, সেটা হচ্ছে কি আমাদের আন্তর্জাতিক বাজার, ঠিক আছে। তাহলে আয়তন বা পরিধির সাপেক্ষে আমরা বাজারকে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। একটা হচ্ছে স্থানীয় বাজার, একটা হচ্ছে দেশীয় বাজার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার, ঠিক আছে। এবার আসলে 3 নম্বর যেটা ছিল প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ক্ষেত্রে দেখো প্রতিযোগিতাকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি।
প্রথমটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতা মানে বুঝতে পারতেছো যেখানে পুরোপুরি প্রতিযোগিতাটা থাকবে, অর্থাৎ পূর্ণভাবে প্রতিযোগিতা হবে। ঠিক আছে, সেটাকে বলতেছি আমরা পূর্ণ প্রতিযোগিতা। এই ধরনের বাজার সম্পর্কে অধ্যাপক পি.এ. স্যামুয়েলস বলছেন যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো কৃষক, ব্যবসায়ী এবং শ্রমিক এতই ক্ষুদ্র যে তারা পৃথকভাবে বাজার মূল্যের উপর কোনো প্রভাবই ফেলতে পারে না। ঠিক আছে, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কৃষক বলো, শ্রমিক বলো, তারপর হচ্ছে ব্যবসায়ী যারা, এদের আসলে খুবই অবস্থানটা হচ্ছে নগণ্য বা খুবই ক্ষুদ্র, যার কারণে বাজারের দ্রব্যমূল্যের যে একটা প্রভাব রয়েছে সেটার উপর এদের কোনো হাত নেই, এদের উপর ডিপেন্ড করে না বাজার মূল্য কত হবে। ঠিক আছে, আবার মিসেস জোয়ান রবিনসন বলছেন যে যে বাজারে প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। অর্থাৎ যে ফার্মে যেমন একটা প্রোডাক্ট তৈরি করা হলো সেটার দাম একদমই ফিক্সড, অর্থাৎ এখানে আমরা কোনো চেঞ্জ করতে পারছি না, সেই ধরনের বাজারগুলোকে বলতেছি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, এরপর আসো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকেও আবার আমরা অনেক কয়েকটা ভাগে ভাগ করছি, মোটামুটি আমরা 6 ভাগে ভাগ করতে পারি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাকে। ঠিক আছে, তাহলে এখন দেখে যাক অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কেমন। অপূর্ণ প্রতিযোগিতা, ঠিক আছে, এই অপূর্ণ প্রতিযোগিতার দিকে যদি আমরা দেখতে চাই, আসলে এটা অনেক টাইপের বাজার হয়ে থাকে। অপূর্ণ প্রতিযোগিতা এর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হওয়ার জন্য। এই অপূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজারগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম আমরা বলতে পারি একচেটিয়া বাজার। ঠিক আছে, 1 নম্বরে হচ্ছে একচেটিয়া। একচেটিয়া মানে বুঝতেই পারছো যে এখানে কেউ একজন এককভাবে বিজনেস করবে, অর্থাৎ শুধুমাত্র তার পণ্যই বিক্রি হবে, অন্য কারো পণ্য এখানে থাকবে না। ক্লিয়ার? এরকম যখন বাজার হয় তখন সেটাকে বলছি আমরা একচেটিয়ামূলক বাজার। তাহলে একচেটিয়ামূলক বাজারে কি করছি আমরা, শুধুমাত্র একজন বা যে কোনো একটা পণ্য এখানে বিক্রি হবে, ফলে সবাইকে সেটা নিতে বাধ্যতামূলক, সেটাকে নিতেই হবে। ঠিক আছে, এই ধরনের যে বাজারগুলো রয়েছে সেগুলোকে বলছি আমরা একচেটিয়ামূলক বাজার। এরপরে আসো একচেটিয়ামূলক বাজার হওয়ার শর্ত কি তাহলে হতে পারে। এই একচেটিয়ামূলক বাজারের প্রথম শর্ত হচ্ছে যে এই একচেটিয়া বাজারে একক বিক্রেতা থাকবে, অর্থাৎ একজনই বিক্রি করবে এবং তার কাছে কোনো বিকল্প পণ্য থাকবে না। অর্থাৎ ধরো তুমি একটা বই কিনতে গেছো, সেই বইটা শুধুমাত্র একটা রাইটারের এবং সেটা তার কাছেই আছে, অন্য কারো কাছে নেই, এবং তার কাছে অন্য কোনো রাইটারেরও বই নেই। তার মানে তোমাকে ওই একজনের কাছে একটা পণ্যই কিনতে হবে, তুমি বাধ্য। ঠিক আছে, এবং এখানে পরিপূর্ণ জ্ঞানের অভাব থাকবে, যেহেতু একচেটিয়ামূলক বাজার, এখানে জ্ঞানের একটা অভাব থেকে যাবে। অর্থাৎ তুমি যেভাবে যাও না কেন তোমাকে ওটা নিতে হচ্ছে, তুমি ওখানে তোমার জ্ঞানের কোনো প্রভাব ফেলতে পারছো না, এবং এখানে কোনো বিজ্ঞাপনই নেই, কারণ তুমি যাবা ওটাই নিয়ে চলে আসবা। সো তাকে বড় করে পোস্টার লাগাতে হবে না, অ্যাডভার্টাইজও করতে হবে না। ঠিক আছে, এরপর সে বাজারে প্রবেশে এবং প্রস্থানে বাধা আছে, তুমি চাইলে ওই বাজারে যেতে পারবে না, অর্থাৎ অন্য কোনো পণ্য নিয়ে সে বাজারে ঢুকতে পারবে না, আবার ওখান থেকে চাইলেও বের হয়ে আসতে পারবে না। ঠিক আছে, তারপর এর আড়াআড়ি স্থিতিস্থাপকতা হচ্ছে 0 এবং বিক্রেতা ইচ্ছামতো মুনাফা অর্জন করতে পারে, যেহেতু তার কাছে পণ্যটি আছে আর কারো কাছে পণ্যটি নেই, ফলে সে ইচ্ছামতো এখান থেকে তার মুনাফা নিতে পারে। তার ইচ্ছা হলো আমি 100 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করব, সেটা হতে পারে। যেমন করোনাকালীন সময়ে যখন আমরা দেখেছি প্রথম দিকে আমরা যে ফেস মাস্কগুলো ইউজ করছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, এগুলোর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে গিয়েছিল, তাই না? একটা ফেস মাস্ক আমাদের কাছে 20 টাকা করে চাচ্ছিল, যেটা তার আগে মূলত মূল্য ছিল কত, 5 টাকা করে। তো এই যে একটা একচেটিয়ামূলক তখন বিজনেস হয়ে গেছে, কারণ তার কাছে স্যার ফেস মাস্ক নাই, তোমার প্রয়োজন পড়ে গেছে, ওটা তোমাকে নিতেই হবে। তাহলে এখানে কি হয়, যারা বিক্রেতা তারা তাদের ইচ্ছে মতো মুনাফা করতে পারে। এবার আসো বিক্রেতার ইচ্ছে মতো যোগান নিয়ন্ত্রণ, সে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে, যেহেতু তার কাছে শুধু পণ্যটা আছে, সে হয়তো 5টা রাখতে পারে, সে চাইলে 10টাও রাখতে পারে, এটা তার ইচ্ছার উপর। তুমি চাইলেও বলতে পারবা না যে আমাকে 20টা লাগবে, কারণ তার কাছে 10টা আছে, সে 10টার বেশি বিক্রি করবে না, তার ইচ্ছা এটা। এবং বিক্রয়ের পূর্ণ স্বাধীনতা আছে, সে তার ইচ্ছা অধীন, তার মন চাইলেও তোমার কাছে বিক্রি করলো, মন না চাইলেও তুমি সেই দামই দিচ্ছ, তার থেকে ডাবল দাম দিচ্ছ, তোমার কাছে সে বিক্রি করবে না, কারণ সে জানে যে তার কাছে ছাড়া তুমি এটা কারো কাছে পাবা না। সো
এখানে বিক্রেতার কর্তৃত্বটাই সব থেকে বেশি, ক্রেতার কোনো কর্তৃত্ব নেই, ক্রেতা এখানে কিছু করতে পারে না, ক্রেতা পুরোপুরি এখানে পরাধীন। ঠিক আছে, এটা ছিল একচেটিয়ামূলক বাজার। এবার আসো একচেটিয়া প্রতিযোগিতামূলক যে বাজারগুলো রয়েছে এটা সম্পর্কে বিজ্ঞানীরা, বিভিন্ন যে অর্থনীতিবিদ রয়েছে তারা আসলে কি বলছেন। একচেটিয়া বাজারের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে একচেটিয়া বাজারে মূলত বিক্রেতার কর্তৃত্বটাই মেইন। এরকম অপূর্ণ প্রতিযোগিতার বাজার আরো অনেক আছে, যেমন হচ্ছে ডুওপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপালি বাজার, মনোপলি বাজার, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, তারপর মনোপোলিস্টিক প্রতিযোগিতার বাজার, অলিগোপলি বাজার। ঠিক আছে, এরকম ডুওপলি বাজার, এগুলো সব হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার বাজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতা থেকে অপূর্ণ প্রতিযোগিতার বাজারটাই আসলে বড়। তো এখানে যদি এখন আমরা দেখতে চাই যে পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যগুলো কেমন, সেগুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। এখন দেখো একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথম বৈশিষ্ট্য থাকবে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা। আমরা অপূর্ণ প্রতিযোগিতার বাজারে দেখেছি যে ক্রেতা বিক্রেতার একটা লিমিটেশন আছে, পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হবে, এগুলো অসংখ্য। ঠিক আছে, ক্রেতা বিক্রেতা কোনো অভাব নেই। তুমি একটা দোকানে গেছো, সেখানে কিনতে ইচ্ছা না করলো, তুমি অন্য দোকানে যে কিনতে পারো। আবার তুমি যে তার দোকানে কিনলে না, তাতে তার কোনো যায় আসে না, কারণ তোমার পরে অন্য কোনো ক্রেতা চলে আসবে। এবং অনেক সমজাতীয় দ্রব্য আছে, তোমার প্রয়োজন হলো তুমি এই ব্র্যান্ডের কিনবা না ওই ব্র্যান্ডের কিনবা, এই দোকানে কিনবা না ওই দোকানে কিনবা, এটা তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ই দাম গ্রহীতা। ঠিক আছে, ক্রেতা ও বিক্রেতার সহজ প্রবেশ ও প্রস্থান যোগ্যতা, তারা সহজেই আসতে পারে, সহজেই চলে যেতে পারে। এবং পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পরিবহন যে ব্যয় রয়েছে সেটা আমরা বিবেচনা করি না। ঠিক আছে, এবং পণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্যতা, আমরা পণ্যগুলোকে খুচরা হিসেবে বিক্রি করতে পারি। তোমার এক প্যাকেট লজেন্স কিনতে ইচ্ছে না করলে, একটা কিনতে ইচ্ছা করলে তুমি একটা কিনতে পারো। ঠিক আছে, উৎপাদনের উপাদানগুলোকে পূর্ণ গতিশীলতা, অর্থাৎ বাজারে তুমি বলবা যে আমার উৎপাদন কাঁচামাল নেই, যার কারণে আমার এই পণ্যটা এখন বাজারে নেই, এরকম কখনো হবে না। অলওয়েজ উৎপাদন যে পণ্যগুলো রয়েছে সেগুলোর গতিশীলতা থাকবে, অর্থাৎ যোগান সবসময় বেশি থাকবে। এরকম আমাদের ক্রেতা বিক্রেতার যুক্তিসঙ্গত আচরণ থাকবে। ক্রেতা বিক্রেতার সঙ্গে যেরকম একটা সৌহার্দ্যমূলক আচরণ করবে, বিক্রেতা ক্রেতার সঙ্গে করবে। ঠিক আছে, এবং এদের ক্ষেত্রে কি হবে, ব্যয় সর্বনিম্নকরণ হবে, অর্থাৎ কিভাবে ব্যয়টাকে কমানো যায় সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে লক্ষ্য করা হয়। কারণ ব্যয় যত কমবে তত কম দামে জিনিসটা বিক্রি করতে পারবে, ফলে তার দ্রব্যটা তত বেশি বিক্রি হবে। তাহলে এগুলো ছিল কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত বা বৈশিষ্ট্য। এবার আসো অপূর্ণমূলক প্রতিযোগিতার যে বাজার রয়েছে সেই বাজারের আমরা যে প্রকারভেদগুলো দেখলাম, এই প্রকারভেদগুলো থেকে আমরা বুঝতেই পারতেছি যে অপূর্ণমূলক বাজার কি হচ্ছে, বিভিন্ন প্রকারের হতে পারে, তাই না? তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে কি বাস্তব জীবনে, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যাব না অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যাব। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সব কিছুতেই একটা ক্রেতা বিক্রেতার মধ্যে আচরণের একটা সুবিধা রয়েছে, বা ক্রেতা চাইলে নিজের মতো করে বিক্রয় করতে পারে, বিক্রেতা চাইলে নিজের মতো করে ক্রয় করতে পারে, ফলে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারগুলোই আমাদের বেশি প্রয়োজন। তোমরা হয়তো লক্ষ্য করছো বর্তমান বিশ্বে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির জন্যই সবাই চেষ্টা করছে। যেমন ইউরোজোনে কি হয়, সব দেশের পণ্যের গুরুত্ব সমান, ওখানে সবাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মাধ্যমে এক দেশ আরেক দেশ থেকে পণ্য ক্রয় করছে। এরকম যদি প্রতিটা অঞ্চলে আমরা ইউরোজোনের মতো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনযাপন আরো উন্নত হবে, আমরা অনেক কম দামে বা আমাদের অনেক সাশ্রয়ে আমরা অনেক ভালো ভালো পণ্য ক্রয় করতে পারবো। এরপর আসো বন্ধুরা, যে আমাদের যে বাজার রয়েছে এই বাজারের জন্য আমরা যদি দেখি যে, তো বন্ধুরা এবার আসো ফার্ম ও শিল্প। ফার্ম এবং শিল্প বলতে আমরা কি বুঝতেছি, ঠিক আছে? ফার্ম, একটা ফার্ম বলতে আমরা কি বুঝবো এবং একটা শিল্প বলতে কি বুঝবো এটা আমাদেরকে জানতে হবে। বাজারের জন্য এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ফার্ম হলো কি, শিল্পের একটি একক, যেমন মুদ্রার একক হতে পারে টাকা, ডলার, তেমনি ফার্ম হলো কি শিল্পের একটি একক। ঠিক আছে, যে এই যে আমরা একটা দ্রব্য উৎপাদন করছি, এই
ব্যবস্থাপনায় অনেকগুলো স্বয়ংপূর্ণ ইউনিট রয়েছে বা একক রয়েছে। সেই এককগুলোর মধ্যেই একটা, এই এককগুলোকে মূলত বলা হয় প্ল্যান্ট। সেই প্ল্যান্টের মধ্যেই একটা হচ্ছে কি ফার্ম। ঠিক আছে, এই ফার্ম আবার অনেকগুলো একাধিক প্ল্যান্টের সমষ্টি। তাহলে কি বলতেছি আমরা, এই যে শিল্প যে উৎপাদন রয়েছে সেই উৎপাদনের অনেকগুলো একক রয়েছে, সেই এককগুলোকে বলতেছি প্ল্যান্ট। এরকম কয়েকটা এককের যোগফল বা সমষ্টিটাকে বলতেছি কি আমরা ফার্ম। তাহলে দেখো একটা ফার্মের বৈশিষ্ট্য কি হতে পারে। একটা ফার্মের বৈশিষ্ট্য হবে এই ধরনের ফার্মে কেবলমাত্র একই ধরনের পণ্য উৎপাদন হবে। তার মানে একটা ফার্মে একই ধরনের পণ্য উৎপাদন হতে পারবে এবং একটা ফার্মের পরিধি কি সীমাবদ্ধ, একটা অঞ্চল নিয়ে একটা ফার্ম গঠিত হবে এবং ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত, অর্থাৎ একটা ফার্মের পরিচালনা ব্যবস্থাটা একজনই কন্ট্রোল করবে। ঠিক আছে, এবং এখানে কি হবে, নানাবিধ কলাকৌশল এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কলাকৌশলের সমন্বয় ঘটিয়ে এই একটা ফার্ম সৃষ্টি করা হবে। ঠিক আছে, তারপর দেখো যে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। তাহলে ফার্ম এবং শিল্প দুটোই একই কোন ধরনের বাজারে, একচেটিয়া বাজার যেগুলো, সেগুলোতে যেটাই ফার্ম সেটাকেই আমরা শিল্প বলতে পারি। ঠিক আছে, ফার্মের দাম উৎপাদন নীতি ক্ষুদ্রতর আঙ্গিকে বিশ্লেষণ করা হয়। এই যে ফার্মের যে দাম রয়েছে উৎপাদন নীতিতে কি করা হচ্ছে, একে ক্ষুদ্র পরিসরে, অর্থাৎ একে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এরপর ফার্ম ব্যক্তি কিংবা আংশিক মালিকানাধীন হতে পারে, অর্থাৎ একটা ফার্মের মালিক একজন হতে পারে বা 4-5 জন মিলে একটা গ্রুপ করে একটা ফার্ম গঠন করতে পারে। ঠিক আছে, এবং ফার্মের যে ভারসাম্য অবস্থা একে এককভাবে বিশ্লেষণ করা যায়। এছাড়া ফার্মের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের চাহিদা রেখা আসলে স্থিতিস্থাপক, অর্থাৎ ফার্মের যে চাহিদা রেখাটা আছে ওটা অলওয়েজ সেম থাকবে, অর্থাৎ যেটা প্রয়োজনীয়তা, ধরো যে একটা জিনিসের খুব বেশি প্রয়োজন সেটা অলওয়েজ প্রয়োজন সবসময় থাকবে, এরকম একটা স্থিতিস্থাপক তার চাহিদা থাকবে। কোন ধরনের বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এবার আসে শিল্প। শিল্প বলতে আমরা কি বুঝি, একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য যখন আমরা উৎপাদনে নিয়োজিত ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনার অধীনে ক্রিয়াশীল সব উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে বলতেছি শিল্প। ঠিক আছে, তার মানে একটা পণ্যকে উৎপাদন করার জন্য যদি দেখা যায় যে অনেকগুলো ফার্ম আছে, অর্থাৎ এক একটা ফার্ম মিলে একটাই পণ্য উৎপাদন করছে, 10টা কোম্পানি মিলে একটা, যেমন ধরো যে অনেকগুলো কোম্পানি মিলে মোবাইল উৎপাদন করছে, সবাই মোবাইল উৎপাদন করছে কিন্তু ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের। এই যে মোবাইল উৎপাদন বা মোবাইল বিজনেসটাকে আমরা একটা শিল্প বলতে পারি। ঠিক আছে, যেখানে উৎপাদনকারী কি বিভিন্ন কোম্পানি, কিন্তু উৎপাদন পণ্য তাদের একটাই, সেটা কি মোবাইল। এ ধরনের শিল্পের ক্ষেত্রে দেখো আমরা কি কি বৈশিষ্ট্য পাই। এই শিল্পের পরিচালনা ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায়, কারণ এক একটা মোবাইল কোম্পানিকে যদি আমরা কল্পনা করি, এক একটা কোম্পানি এক এক রকম ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং এটা পরিধিটা কি, এটা পরিধিটা হচ্ছে ব্যাপক, গোটা বিশ্বের বিভিন্ন দেশে এটা তৈরি হয়। ইভেন আমাদের বাংলাদেশের মোবাইল উৎপাদন হয়, বাংলাদেশেরও কোম্পানি আছে, তাই না? তার মানে কি এর উৎপাদন পরিধি আসলে ব্যাপক বিস্তৃত। শিল্প একই দ্রব্য উৎপাদনকারী সব ফার্মের সমষ্টি এবং শিল্পের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে এই চাহিদাটা কি হবে, নিম্নগামী হবে। শিল্প কোনো দ্রব্যের দাম নির্ধারণ করে এবং তা নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের সমন্বয়ে। তার মানে তুমি একটা শিল্পে যে দাম, একটা মোবাইলের দাম, সাপোজ আমরা যেহেতু এখানে মোবাইল নিয়ে উদাহরণ দিচ্ছি, একটা মোবাইলের দাম আমরা কিভাবে নির্ধারণ করব, এর চাহিদা কেমন এবং এর যোগান কেমন। অর্থাৎ চাহিদা যদি বেশি হয়, যোগান কম, দামটা বেড়ে যাবে, আবার যোগান বেশি, চাহিদা কম, দামটা কমে যাবে। ঠিক আছে, তো এরকম চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে কি করছি, আমরা শিল্পের দাম নির্ধারণ করে দিচ্ছি। একচেটিয়া বাজারে আমরা আগেও বলেছিলাম, একচেটিয়া বাজারে কি যেটাই ফার্ম সেটাই হচ্ছে শিল্প, কিন্তু পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হবে, ফার্ম আলাদা, শিল্প হবে ভিন্ন একটা জিনিস। তাহলে শিল্পের যে যোগান সেটা কি ফার্মের তুলনায় বেশি হবে অবশ্যই, কারণ ফার্মে মাত্র একটা পণ্য উৎপন্ন হচ্ছে বা একটা মাত্র কোম্পানি বা একজন ব্যক্তি মালিকানাধীন একটা প্রতিষ্ঠান, সেখানে শিল্প কি একাধিক ব্যক্তি মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান হতে পারে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে শিল্প স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। যেই প্রতিযোগিতার বাজারে যে প্রতিযোগিতাটা হয় পূর্ণ, সেখানে কি করছে, একটা শিল্পের দাম অলওয়েজ কি হবে, একটা স্বাভাবিক মুনাফা, কারণ ওখানে কি দামটা ফিক্সড থাকে, ফলে প্রতিটা কোম্পানি একটা ফিক্সড পরিমাণ মুনাফা প্রতিবারই সবসময় অর্জন করবে। একটা মোবাইল বিক্রি করে যতগুলো বাংলাদেশে যতটুকু মোবাইলই বিক্রি হোক, ধরো একটা নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট মডেলের, সব দোকানগুলো একই পরিমাণ মুনাফা অর্জন করবে।
এবং শিল্পের অধীনে এক বা একাধিক ফার্ম থাকতে পারে, অর্থাৎ একটা শিল্প, আমরা তো শিল্পের সংজ্ঞাতেই বলেছিলাম যে একাধিক ফার্ম নিয়ে একটা শিল্প গঠন হয়, ঠিক আছে। এবার শিল্পের উৎপাদন নীতি ব্যাপক পরিসরে বিশ্লেষণ করা যায়। আমরা দেখেছি ফার্মের যে উৎপাদন নীতি সেটা অল্প পরিসরে ব্যাখ্যা করা যায় ক্ষুদ্রতর আঙ্গিকে, কিন্তু শিল্পের ক্ষেত্রে কি সেটা ব্যাপক পরিসরে ব্যাখ্যা করা যায়। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে শিল্পের সঙ্গে ফার্মের কিছু পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যগুলো তাদের কি কি সেগুলো তাদের বৈশিষ্ট্য দিয়ে মূলত ব্যাখ্যা করা যায়। তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে সাধারণ একটু আলোচনা, সংক্ষিপ্ত করে। তোমাদের আশা করি কোনো প্রবলেম নেই। যতটুকু আলোচনা করলাম এর মাঝে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, এবং আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয় বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবা, এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো বন্ধুরা আগামীতে আবার কোনো নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।